আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বলের ভরবেগের সংরক্ষণ সূত্র, এই ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রতিপাদন, মিলিত বস্তুর বেগ, গতিশক্তি সংরক্ষণ সূত্র এবং সবশেষে আজকে আমরা আলোচনা করব বন্দুকের পশ্চাৎবেগ নিয়ে। খুব মজা হবে আজকে, কারণ ক্লাসটা অনেকটা তথ্যভিত্তিক এবং ইকুয়েশন ভিত্তিক, তাই তোমাকে বুঝে বুঝে করতে হবে। তোমরা জানো যে আমরা ফিজিক্সটার একদম প্রত্যেকটা টপিকস ওয়াইজ আলোচনাগুলো করে যাচ্ছি এবং আমাদের সঙ্গে যারা আছো তারা আমাদের সঙ্গে থাকো এবং তোমার বন্ধুদেরকে ভিডিও শেয়ার করে দাও, যেন খুব সহজ একটি ফিজিক্স উপস্থাপন তারা পেয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আজকে আমরা প্রথম শুরু করি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। এই ভরবেগের সংরক্ষণ সূত্র প্রথমে কি ছিল একটু দেখে নেই। ভরবেগের সংরক্ষণ সূত্র একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে আমরা একাধিক বস্তু নিব, অর্থাৎ একের অধিক বস্তু নিব, তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে, কিন্তু সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না। শর্ত হলো এটা। এখন আমরা জানি যে ক্রিয়াশীল বল আর প্রতিক্রিয়াশীল বল এই দুটাই কিন্তু বল, কিন্তু এই দুটি বল ছাড়া বাহির থেকে অন্য কোনো বল যদি এখানে ক্রিয়া না করে তাহলে কথা আছে। কি কথা? সেটাই তো বলতে চাই। আমরা কি কথা বলবো? আমরা বলতে চাই একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। কোনো ভরবেগের কোনো পরিবর্তন হবে না বা হয় না। বাস, এটা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখতে কেমন হবে? এসো আমরা একটা ছায়াছবি দেখি। আমাদের ভাষায় ছায়াছবি, আসলে একটা চিত্র দেখি। আমরা ফিজিক্সের একটি চিত্র আমরা দেখে নিচ্ছি। চলো যাই। আমি ধরে নিচ্ছি এটা একটা বস্তু আমার। এই বস্তুর ভর m1 এবং আদিবেগ হলো u1, এবং এইটা একটা বস্তু আমার, যে বস্তুর ভর হলো m2 এবং আদিবেগ হলো u2। এই দুটো বস্তু একই সরলরেখা বরাবর একই দিকে যাচ্ছে, ভালো কথা। কিন্তু যদি আমাদের u1 গ্রেটার দেন u2 হয়, অর্থাৎ পেছনের বস্তুটার বেগ যদি বেশি হয়, তাহলে কোনো এক সময় সামনের বস্তুকে ধাক্কা দেবে, এটা সত্য। তাহলে কোনো এক সময় ধাক্কাটা দিয়েছে। এই হলো আমার দুটো বস্তু। এই দুই বস্তুর মধ্যে তখন ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। কিভাবে? প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করবে তার নাম হলো ক্রিয়াশীল বল, আমরা ধরে নিচ্ছি সেটা F1, এবং দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর যে বল প্রয়োগ করবে তার নাম প্রতিক্রিয়াশীল বল, সেই বলের নাম হলো F2 বল। এই যে F2 বল, এবং এখানে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে মাত্র টি সময় ধরে। এই যে আমরা লিখলাম এখানে টি সময় ধরে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। এই ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আমাদের নতুন বেগ পাওয়া সম্ভব নয়। ধরে নিচ্ছি আমরা, ধরো সামনে একটি বস্তু যাচ্ছে,
তুমি পেছন থেকে একটু বেগ বেশি নিয়ে সামনের বস্তুটাকে ধাক্কা দিলে, ধাক্কার ফলে কি হবে? সামনের বস্তুটা বেগ বেড়ে যাবে আর তোমার বেগ কমে যাবে। এটা আমরা বাস্তবে অনেক সময় দেখেছি, কিন্তু আমরা হয়তোবা এভাবে চিন্তা করি না যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করেছেন। এই যে দেখো, এখানে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে তারা নতুন বেগ প্রাপ্ত হবে। সেই নতুন বেগটা কি? ধরে নিচ্ছি আমার এই যে m1 ভরের বস্তুটা v1 বেগ প্রাপ্ত হবে এবং m2 ভরের বস্তুটা আমার v2 বেগ প্রাপ্ত হবে। এই টোটাল ছবিটা হলো আমার ভরবেগের সংরক্ষণ সূত্রের বিশ্লেষণমূলক একটি ছবি। এই বিশ্লেষণ যারা বুঝবে তাদের জন্য ইকুয়েশনগুলো অনেক সহজ হবে। তুমি আরেকবার একটু দেখতে চাও কি না? চলো যাই আরেকবার একটু দেখি। m ভরের একটি বস্তুর আদি বেগ u1, m2 ভরের বস্তুর আদি বেগ হলো u2, কিন্তু দুইটা বস্তু একই সরলরেখা বরাবর একই দিকে যাচ্ছে এবং u1 গ্রেটার দেন u2, তার মানে হলো পিছনের বস্তুর বেগটা বেশি, সামনের বস্তুর বেগ কম। তাহলে কোনো এক সময় পেছনের বস্তুটা অর্থাৎ প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে অবশ্যই একটা ধাক্কা দেবে গিয়ে। যদি আমার এরকম হয় যে এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে কোনো এক সময় কি হবে? কোনো এক সময় পেছনের বস্তুটা সামনের বস্তুকে ধাক্কা দেবে। যদি ধাক্কা দেয় তাহলে কি হবে? সেই ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে। এখানে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করবে তার নাম ক্রিয়াশীল বল, এবং প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করবে তার নাম প্রতিক্রিয়াশীল বল। এই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে বস্তু দুটি নতুন বেগ প্রাপ্ত হবে এবং সেই বেগগুলোর নাম দিয়েছি আমি, প্রথম বস্তুর নতুন বেগের নাম দিয়েছি v1 এবং দ্বিতীয় বস্তুর নতুন বেগের নাম দিয়েছি v2। তাহলে এখান থেকে আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্রের বিশ্লেষণ করতে চাই। তাহলে আমরা কিভাবে বিশ্লেষণ করব? চলো যাই আমরা সেটা দেখি। এটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমরা। এই যে দেখো, আমাদের এখান থেকে আমরা এই বিশ্লেষণটা করব। আমরা লিখব, আমরা জানি f1 সমান মাইনাসের f2। তোমাদের মনে পড়ে এটা কোথা থেকে নিয়ে আসছি? এটা নিয়ে এসেছি হলো নিউটনের তৃতীয় সূত্র থেকে, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেহেতু তুমি এখানে পেয়েছো ক্রিয়া এবং প্রতিক্রিয়াশীল বল, তাহলে এই দুইটা ক্রিয়া এবং প্রতিক্রিয়াশীল বল সমান এবং বিপরীত। সমানের জন্য আমরা সমান চিহ্ন দিয়েছি, আর বিপরীতমুখী বলার জন্য আমরা মাইনাস চিহ্ন ইউজ করেছি। অর্থাৎ ক্রিয়াশীল বল যেদিকে, প্রতিক্রিয়াশীল বল তার উল্টা দিকে। অর্থাৎ ক্রিয়াশীল বল যদি এই দিকে তুমি ধনাত্মক ধরে নাও, তাহলে প্রতিক্রিয়াশীল বল এই দিকে হবে ঋণাত্মক, সেজন্য আমরা ঋণাত্মক চিহ্ন দিয়েছি। আর আমরা যদি এটা মজা করে বলি, তাহলে ক্লাসরুমে আমরা খুব মজা করি এটা নিয়ে। এটাকে আমরা বলি 1 নাম্বার আব্বা সমান 2 নাম্বার আব্বা। ওই যে ফাদার ইকুয়াল টু মাদার বলেছিলাম নিউটনের দ্বিতীয় সূত্রতে, সেই সূত্রটা ব্যবহার করব আমরা এখানে। এই যে 1 নাম্বার আব্বা সমান 1 নাম্বার আম্মা লিখব, সেটা কি m1 a1, f সমান m এ লিখেছি। আবার 2 নাম্বার আব্বার সমান আমরা লিখব 2 নাম্বার আম্মু। এই যে আমরা লিখেছি ফাদার ইকুয়াল টু মাদার লিখেছি, দুই ক্ষেত্রে আমরা লিখেছি এটা। এখন চলো যাই, আমরা এটাকে কিছুই করব না, শুধুমাত্র ইকুয়েশন করার জন্য আমরা মানগুলো বসিয়ে নিয়ে নিচের দিকে আসতে থাকবো। একটুও চিন্তা করো না, একদমই সোজা হবে এটা। যে আমার পিছিয়ে আমার m1, এটা অবশ্যই ত্বরণ তুমি জানো। তাহলে এটা হবে প্রথম বস্তুর ক্ষেত্রে। তাহলে এখানে প্রথম বস্তুর ক্ষেত্রে কি হবে? আমার শেষ বেগ মাইনাস আদি বেগ। প্রথম বস্তুর শেষ বেগ কত? v1। আদি বেগ কত দেখো? u1। এই যে u1 ডিভাইডেড বাই সময় কত লেগেছে? t। এটা হলো আমার a1 এর মান। আবার এই পাশে আসো, এই যে মাইনাসের m2 লিখলাম। এবার a2, এটা হলো দ্বিতীয় বস্তুর ত্বরণ। তাহলে দ্বিতীয় বস্তুর ত্বরণ যদি আমরা মান লিখতে চাই, তাহলে কিভাবে লিখব? তাহলে লিখব হলো আমরা দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত তুমি দেখো ছবিতে, এই যে v2, এই যে আমরা v2 লিখেছি মাইনাস দ্বিতীয় বস্তুর আদি বেগ কত? u2, এই যে আমরা u2 লিখেছি এবং আমরা সময় লিখেছি t। ওকে, এই আমার হয়ে গেল a1 এবং a2 মান বসিয়ে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা,
এবার তুমি লক্ষ্য করো দুপাশে আমাদের কিন্তু টি রয়ে গেছেন। দেখো যদি আমরা দুই পাশ থেকে টিটাকে ক্যান্সেল করে দিই তাহলে কোনো প্রবলেম হবে না। চলো যাই আমরা ক্যান্সেল করে কি থাকে আমরা সেটাকে লিখতে চাই। তাহলে আমরা লিখব m1 v1 মাইনাস u1 এবং আমরা লিখব m2 এবং v2 মাইনাস u2। এইটা রয়ে গেছে, আমি এটাকে লিখেছি। আর দুপাশ থেকে যেহেতু টি এবং টি ছিল সুতরাং সেটাকে ক্যান্সেল করে দিয়েছি। তাহলে এবার এসো আমরা একদম ছোটদের মতো গুণ করে দিচ্ছি আমরা এটাকে। এখন আর কোনো দরকার নেই আমাদের এই ছবির, আমরা এই ছবিটাকে বাদ দিয়ে দিচ্ছি। এটা আমরা আর লাগবে না আমাদের, এখন এখান থেকে চলে আসবে আমাদের। বা দেখো তুমি m1 v1 মাইনাস দাও m1 u1। এবার চলো যাই মাইনাসের m2 v2 মাইনাস হচ্ছে প্লাস m2 u2। ওকে, এবার তুমি লক্ষ্য করো যে আমাদের m1 v1 মাইনাস m1 u1 সমান মাইনাসের m2 v2 প্লাস m2 u2 আসছে। এখন ইউ যেগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নেব, আর ভি যেগুলো আছে সেগুলোকে আমরা আরেক পাশে রাখবো। একদম সোজা। চলো যাই মাইনাস m1 u1, এ পাশ থেকে এটাকে নিয়ে এসে মাইনাস m2 u2, অর্থাৎ আমরা ইউ যাদের সঙ্গে আছে তাদেরকে আমরা একত্রিত করে এক পাশে নিয়ে আসছি। আবার ভি যাদের সঙ্গে আছে তাদেরকে আমরা এক পাশে নেব। এটার সঙ্গে ভি আছে, এ পাশে নিয়ে গেলে প্লাস ছিল, এখানে মাইনাস হবে m1 v1। আরেকটা আছে এইটা, সেটা অবশ্যই মাইনাসের m2 v2। ওকে, এবার তুমি দুই পাশ থেকে মাইনাসটা কমন নিতে পারো কি না? চলো যাই আমরা মাইনাসটাকে কমন নিলে কি আসে, m1 u1 আসে প্লাস m2 u2 আসে সমান মাইনাস নিলাম m1 v1 প্লাস m2 v2 আসে। এবার তুমি মাইনাস আর মাইনাস ক্যান্সেল করতে পারো, তাহলে যদি করো তাহলে কি থেকে যায় সেটাই তুমি লিখবে। এবার m1 u1 প্লাস m2 u2 সমান আমরা m1 v1 প্লাস m2 v2। দেখো, এবং এটাই হলো আমার ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা বলেছিলাম একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি ক্রিয়া না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগ, এই যে সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুর ভরবেগ, তার মানে সংঘর্ষের আগে মোট ভরবেগ এটা। আবার সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ, এই দুটা যোগ করে আমরা সংঘর্ষের পরে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এই যে মাঝখানে সমান চিহ্ন, তার মানে কোনো পরিবর্তন হয় না। যদি তুমি এটাকে আরেকটু ভালো করে বুঝতে চাও তাহলে আমি আবার ছবিটা তৈরি করে তোমাকে বুঝাই দিচ্ছি। চলো যাই। আশা করি তোমার এই ইকুয়েশনটা একদমই তোমার কাছে ইজি লাগবে, একদমই কঠিন লাগবে না। তুমি খাতায় একবার লিখে ফেলো এবং তুমি অনেক সুন্দর করে এটা তুমি লিখতে পারবে, আমার বিশ্বাস। তুমি একা চেষ্টা করো, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার চলো যাই আমরা এটাকে আরেকটু বিশ্লেষণ করে দিচ্ছি যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে এবং তোমার বন্ধুদের যেন তুমি এটাকে আরও সুন্দর করে একটু বুঝাই দিতে পারো। যেমন ধরো আমরা বলেছিলাম প্রথম বস্তুর আদিবেগ u1, দ্বিতীয় বস্তুর আদিবেগ u2, তারা কোনো এক সময় সংঘর্ষে লিপ্ত হয়েছে। এটা f1 এবং এটা f2 টি সময় ধরে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং পরবর্তীতে আমার m1 বস্তুটা v1 বেগ প্রাপ্ত হয়েছে এবং দ্বিতীয় বস্তুটা আবার v2 বেগ প্রাপ্ত হয়েছিল। তাহলে আমরা যে সূত্রটা বলেছিলাম যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি ক্রিয়া না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। আমি এখানে নির্দিষ্ট দিক বলতে একই দিকে বোঝাচ্ছি। তাহলে তুমি বলো এই বস্তুটার ভরবেগ কত? m1 u1, ভর এবং বেগের গুণফল দ্বারা আমরা ভরবেগ তৈরি করি। আচ্ছা, এই বস্তুটার ভরবেগ কত? m2 u2। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত? মোট বলেছি তাই তুমি যোগ চিহ্ন দিয়েছ। তাহলে প্রথম বস্তুর ভরবেগ এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ, এটা হলো আমার মোট ভরবেগ। এবার তুমি এসো এখান থেকে তুমি দ্বিতীয় বস্তুর ভরবেগটা লেখো। এই যে দ্বিতীয় বস্তু মানে সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ, সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ, ভর হলো m1 এবং বেগ হলো আমার v1 এবং
দ্বিতীয় বস্তুর ভরবেগ কত? এই যে m2v2। তাহলে সংঘর্ষের পরে মোট ভরবেগ কত? এই যে মোট ভরবেগ। তাহলে আমরা বলেছিলাম একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল ক্রিয়া না করলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এই যে মোট ভরবেগ আর এই যে মোট ভরবেগ, এদের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিন্স আমরা বলতে চাই এটা দুটা সমান আর সমান, সমান সমান। তাহলে মোট ভরবেগ, এই যে মোট ভরবেগ, কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের দিনের পর থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। চলো যাই আমরা এবার 2 নম্বরের দিকে, আমরা 3 নম্বরের দিকে দেখি মিলিত বেগ কিভাবে আমরা বের করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এমনও তো হতে পারে যে দুইটা বস্তু, এই যে একটা বস্তু আমার, এটার নাম m1 আদিবেগ u1, দ্বিতীয় বস্তু u2 আর নাম হলো তার m2 ভরের বস্তু, এবং u1 গ্রেটার দেন u2। আমরা দুটি বস্তু নিয়েছি, এই দুটো বস্তুর ভর হলো m1 এবং m2, তাদের আদিবেগ হলো u1 এবং u2। তারা একই সরলরেখা বরাবর যাচ্ছে এবং সেখানে শর্ত হলো u1 গ্রেটার দেন u2। তার মানে m1 ভরের বস্তুর বেগ বেশি আর সামনের বস্তু অর্থাৎ m2 ভরের বস্তুর বেগ কম। তাহলে কি ঘটনা ঘটবে? কোনো এক সময় প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুকে ধাক্কা দেবে নাকি দেবে না? অবশ্যই দেবে। তাহলে চলো যাই, ধাক্কাটা দিয়ে দিচ্ছি। এই যে ধাক্কা দিল, সেখানে তাহলে কি তৈরি হবে? সেখানে আমার ক্রিয়া এবং প্রতিক্রিয়াশীল বল সৃষ্টি হবে, এবং এই ক্রিয়া প্রতিক্রিয়াশীল বল ক্রিয়া করে হলো টি সময় ধরে, মাত্র টি সময় ধরে আমাদের কাজ করেছে। এরপর তারা, যদি এরকম হয় যে দুটো বস্তু মিলিত হয়ে গেছে, তাহলে তারা এই যে মিলিত অবস্থায় একত্রিত মিলিত হয়ে গেছে কিন্তু দুইটা বস্তু, এবার যদি তারা এই মিলিত অবস্থায় ভি বেগে চলে তাহলে কেমন হবে আমি তোমাকে দেখাচ্ছি। ধরো এই দুটো বস্তু একই সরলরেখা বরাবর একই দিকে যাচ্ছে, কিন্তু আমার পেছনের বস্তুর বেগ বেশি। তাহলে যদি বেগ বেশি হয় তাহলে কোনো এক সময় গিয়ে ধাক্কা লেগে তাহলে মিলিত হয়ে তারা একই বেগে যাবে। তাহলে এরকম হবে যে এরকম যাচ্ছিল, এই যে ধাক্কা লেগেছে, তারপর তারা মিলিত হয়ে একই সাথে আবার সামনের দিকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার ভরবেগের সংরক্ষণ সূত্র কেমন হবে? চলো যাই, আমরা কোনো দিকে তাকানোর দরকার নেই, তুমি শুধু আমাকে একটু হেল্প করো এখানে। যে আমরা জানি কি জানি দেখি, আমরা জানি m1 u1 যোগ m2 u2 সমান m1 v1 যোগ m2 v2। এটা আমরা একটু আগে জেনেছি। কোথা থেকে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে জেনেছি। ওকে, খুবই ভালো। তাহলে যদি আমার ভরবেগের সংরক্ষণ সূত্র হয়, তাহলে এই সূত্রে আমাদের এই ঘটনাকে উপস্থাপন করতে চাই কিভাবে? চলো যাই, অনেক সোজা, কোনো চিন্তা করার দরকার নেই। আমার সঙ্গে একটু দেখো, হয়ে যাবে, এখন হয়ে যাবে তোমার। আচ্ছা দেখো, সংঘর্ষের আগে দুইটা বস্তু আলাদা আলাদা ছিল। এই যে প্রথম বস্তু, এই প্রথম বস্তুর ভরবেগ m1 u1, এই যে m1 u1 লিখেছি, ওকে, নো প্রবলেম। এবার দ্বিতীয় বস্তুর ভরবেগ m2 u2, এই যে দ্বিতীয় বস্তুর m2 u2। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ আমরা পেয়ে গেছি, প্রথম বস্তুর ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুর ভরবেগ। এটা হলো সংঘর্ষের আগে মোট ভরবেগ। এখন আমার প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম হলো সংঘর্ষের পরে বস্তু দুটি আলাদা আলাদা বেগ নিয়ে আর যাত্রা করেনি। কি করেছে? সংঘর্ষের পর বস্তু দুটি মিলিত হয়ে একই বেগে সামনের দিকে যাত্রা করেছে। এবার তাহলে তুমি আমাকে বলবা যে সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ কত? প্রথম বস্তুর ভরবেগ হল m1 v, কারণ প্রথম বস্তুর ভর তো m1, এ কথা সত্য। এবং প্রথম বস্তুর বেগ, এই যে দেখো ভি ধরেছে আমরা, প্রথম বস্তুর বেগটাও ভি, দ্বিতীয় বস্তুর বেগটাও ভি, কারণ বস্তু দুটি তো মিলিত হয়েছিল, একত্রিত হয়েছিল,
হয়ে একই বেগে যাচ্ছে, তাহলে প্রথম বস্তুর বেগ যা দ্বিতীয় বস্তুর বেগটাও তাই। তাহলে এবার বলো দ্বিতীয় বস্তুর ভরবেগ কত? দ্বিতীয় বস্তুর ভরবেগ হলো m2, দ্বিতীয় বস্তুর বেগ কত? অবশ্যই একই বেগ, সেটা হলো v। তাহলে তুমি এবার চিন্তা করে দেখো যে সংঘর্ষের আগে মোট ভরবেগ, প্রথম বস্তুর ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ অর্থাৎ প্রথম বস্তুর ভরবেগ, দ্বিতীয় বস্তুর ভরবেগ আমরা পেয়ে গেছি। এর আগেরটাতে আমাদের আলাদা আলাদা বেগ ছিল সংঘর্ষের পরে, সেটা ছিল v1 এবং v2, কিন্তু আমরা এবার সংঘর্ষের পর যেহেতু তারা মিলিত হয়ে একই বেগে গেছে, সুতরাং প্রথম বস্তুর বেগটাও v, দ্বিতীয় বস্তুর বেগটাও হলো v, সেজন্য আমরা v1 সমান v লিখেছি এবং v2 সমানও v লিখেছি। তাহলে আমার কাজ শেষ, কিন্তু একদম কাজ শেষ, আর মাত্র 2 লাইন করব। দেখো তুমি, আমরা এবার m1 u1 যোগ m2 u2 সমান ভিটা কমন নিচ্ছি আমি, তাহলে কি পাই আমরা? m1 প্লাস m2। এবার এটাকে আমরা এই পাশে একটু নিয়ে আসি, v ইন্টু m1 প্লাস m2, এবং এটাকে এবার এই পাশে নিয়ে যাই, m1 u1 যোগ m2 u2, ইন্টারচেঞ্জ করেছে। ওকে, এবার আসো, অতএব v সমান আমরা কি পাবো? m1 u1 যোগ m2 u2 ডিভাইডেড বাই পাবো হলো m1 প্লাস m2। এটাই ছিল হলো আমার মিলিত বস্তুর বেগ। এই যে মিলিত বস্তুর বেগ, ইহাই মিলিত বস্তুর বেগ। অসংখ্যবার তোমার সৃজনশীল অঙ্ক করার সময় এইটা গ নাম্বারের প্রশ্নে অসংখ্যবার আসবে যে দুইটা বস্তুর মিলিত বেগ কত, অসংখ্যবার আসবে। তাহলে এটা ছিল হলো মিলিত বস্তুর বেগ। মিলিত বস্তুর বেগ v সমান m1 u1 যোগ m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অনেক ইজি ব্যাপার। চলো যাই, ডিয়ার মাই পিচ্ছির আমার, আমরা পরেরটা কি বলেছে একটু দেখে নিই। চলো আমরা পরেরটা যা পাবো সেটা এই চ্যাপ্টারের মধ্যে খুব বেশি যে লাগবে তা নয়, তবে কোনো কোনো জায়গায় লাগবে, সেজন্য আমাদেরকে আনতে হচ্ছে। এই যে দেখো, এটা হলো প্রথম বস্তু, এটা হলো দ্বিতীয় বস্তু। এই দুটো বস্তু কোনো এক সময় ক্রিয়া প্রতিক্রিয়াশীল বল দেবে আমাকে, এবং তারপর তারা নতুন বেগ প্রাপ্ত হয়ে আবার সামনের দিকে যাবে। এইটা ছিল আমাদের ঘটনা। এই ঘটনা দিয়ে আমরা এই যে 4 নাম্বারটা, যেটা গতিশক্তি সংরক্ষণ সূত্র, আমরা বের করতে পারি কিনা সেটা একটু দেখতে হবে। কিন্তু ডিয়ার মাই পিচ্ছিরা আমার, এখানে গতিশক্তির সূত্রটা আমাদের এই চ্যাপ্টারের নয়, এটা হলো আমাদের 4th অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি। শক্তির 2টা রূপ আছে, একটির নাম হলো গতিশক্তি, একটার নাম হলো বিভব শক্তি। যেখানে আমরা পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি আমরা বলে থাকি, এবং সেখানে 2টি ইকুয়েশন আমরা পাই। একটা হলো ইপি অর্থাৎ বিভব শক্তি, সেটাকে আমরা mgh বলি, সেটার আবার ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, প্রমাণ আছে, সেগুলো আমরা 4th অধ্যায়ে গিয়ে করব ইনশাল্লাহ। এবং সেখান থেকে আমরা একটা সূত্র গতিশক্তি ইকুয়েশনটা আমরা পাই, সেটাকে আমরা বলি হাফ mv²। এটাও আমরা ইকুয়েশন আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এবং এটার প্রমাণ আমরা 4th অধ্যায়ে গিয়ে বের করবো ইনশাল্লাহ। তাহলে এই গতিশক্তিটা হলো হাফ mv², অর্থাৎ m মানে ভর আর v মানে হলো বেগ, কোনো বস্তুর বেগ। তার মানে হলো কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা কেবলমাত্র এই গতিশক্তির ইকুয়েশনটা ইউজ করতে পারবো। যদি বস্তু স্থির হয় তাহলে সেক্ষেত্রে আমরা গতিশক্তির ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো না। তাহলে চলো যাই, আমরা এইটার ক্ষেত্রে গতিশক্তির ইকুয়েশনটা প্রয়োগ করে কি পাই সেটা একটু দেখে নেই। এই বস্তুটার গতিশক্তি তাহলে কি হবে? এই বস্তু তো গতিশীল বস্তু, এই বস্তুর অবশ্যই গতিশক্তি আছে, তাহলে সেটা কি হবে? হাফ, ভর কত m1, বেগ কত u1, তার উপরে স্কোয়ার ছিল, হাফ mv², অর্থাৎ হাফ m মানে হলো ভর আর v মানে হলো বেগ। তো এই বস্তুর ক্ষেত্রে আমার আদি বেগ ছিল u1, তাহলে হাফ লিখেছি, m1 লিখেছি, এবং বেগ ছিল u1, তার উপরে স্কোয়ার দিয়েছি। এবং এবার এইটার ক্ষেত্রে কত হবে? হাফ
m2 u2 স্কোয়ার হবে। তাহলে সংঘর্ষের আগে মোট গতিশক্তি কত? এই যে আমি যোগ করে দিয়েছি, দেখো এটা হলো আমার সংঘর্ষের আগে মোট গতিশক্তি, এইটুকু। এরপরে চলো যাই আমরা সংঘর্ষের পরে কি হয়েছে একটু দেখে আসি। এই যে সংঘর্ষের পরে এই বস্তুটার গতিশক্তি তোমরা এবার বলো আমাকে। তাহলে আমি লিখতে পারবো হাফ লিখেছি এবং m1 লিখেছি, বেগ হলো v1, তারপরে স্কোয়ার দিয়েছি। এটা হলো আমাদের সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিশক্তি, এবং সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর গতিশক্তি হাফ m2 v2 স্কোয়ার। এই যে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর গতিশক্তি, তাহলে সংঘর্ষের পরে মোট গতিশক্তি হলো এইটুকু। আমরা বলেছি যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, তার মানে হলো এটা সমান চিহ্ন দাও। গতিশক্তি সংরক্ষণ সূত্র হয়ে গেছে অনেকক্ষণ, এই যে একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে জামা পিছিয়ে আমার যদি এটা হয় গতিশক্তির সংরক্ষণ সূত্র, তাহলে আশা করি যে তোমরা এটাও মনে রাখতে পারবে। আর একটা একটু গতিশক্তির ক্ষেত্রে দেখাই দিচ্ছি। ধরো যদি যদি এরকম হয়, কেমন, চলে যায় যে এটা হলো প্রথম বস্তু u1, m1 বেগে, m1 ভরের বস্তু u1 বেগে যাচ্ছে। এটা হলো দ্বিতীয় বস্তু m2, আদি বেগ হলো u2। তারা কোনো এক সময় সংঘর্ষে লিপ্ত হয়েছে, ক্রিয়া প্রতিক্রিয়াশীল বল আমাকে দিয়েছে t সময় ধরে, এবং এই সংঘর্ষের পর তারা একত্রিত হয়ে একই বেগে সামনে যাচ্ছে। তাহলে এই দুটো বস্তু এবার একই বেগের সামনের দিকে যাচ্ছে ভি বেগে। ডিয়ার মাই পিচ্ছিল আমার, এই যে ভি বেগে যাচ্ছে, এই ক্ষেত্রে কি আমরা গতিশক্তি সংরক্ষণ সূত্র বের করব না? অবশ্যই করব। চলো যাই, এটা একটু দেখে আসি কি হবে। আচ্ছা, এই বস্তুর গতিশক্তি কত বলতে পারবে নিশ্চয়? m1 u1 স্কোয়ার, হাফ m1 u1 স্কোয়ার। এই বস্তুটার গতিশক্তি কত? হাফ m2 u2 স্কোয়ার। মোট গতিশক্তি কত? দুটাকে যোগ করে দিয়েছি। এবার এসো আমরা সংঘর্ষের পরের দিকে তাকাই একটু। আচ্ছা, সমান চিহ্ন দিলাম, আগে দিয়েছি, হাফ লিখলাম, m মানে ভর। এবার তুমি বলো এই দুটো বস্তু যদি একত্রিত হয় তাহলে এখন এই বস্তুর ভর কত হবে? m1 যোগ m2। দুটো যেহেতু একত্রিত হয়েছে, ভরটা কি তুমি যোগ করবা না? অবশ্যই যোগ করবা। তাহলে আমার ভর হবে m1 প্লাস m2। এবার তুমি দেখো একই বেগেই তো যাচ্ছে, দুটো বস্তু মিলে এখন একটা বস্তু, এবং সেই একটা বস্তু একই বেগে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এই যে ভি স্কোয়ার দিয়েছি, শেষ আমার সূত্র। এটা হলো গতিশক্তি সংরক্ষণ সূত্র। তাহলে গতিশক্তি সংরক্ষণ সূত্র কিন্তু দুটা সিচুয়েশনে দুই রকম আসতে পারে। যদি সংঘর্ষের পর তারা আলাদা আলাদা বস্তু থাকে, তাহলে সেক্ষেত্রে আবার ভরবেগের সংরক্ষণ সূত্র মানে গতিশক্তি সংরক্ষণ সূত্র হবে এটা। আর যদি তারা সংঘর্ষের পর মিলিত অবস্থায় চলে, তাহলে আমার গতিশক্তি সংরক্ষণ সূত্র হবে নিচেরটা। আশা করি তোমরা এখন খাতায় লিখতে পারবে। আর একটা জিনিস শেখাবো আজকে, আর একটা জিনিস, সেটা হলো বন্দুকের পশ্চাৎবেগ। ওকে, ফাইন, একদম সহজভাবে উপস্থাপন করছি, এখান থেকে উপস্থাপন করব। তুমি দেখো আমি কতটা সহজ করে উপস্থাপন করতে পারি। জিওমা পেয়েছি আমার বন্দুকের পশ্চাৎবেগ। ওকে ফাইন, আমি তো বিখ্যাত একটা বন্দুক আঁকাতে পারি, বুঝছো? সবাই তোমরা হাসাহাসি করো, কিন্তু আমার ওটা আঁকাতে খুব ভালো লাগে। চলো আমরা দেখাচ্ছি। এই যে আমার বন্দুক, এটা বুঝছো, এটাই হলো আমার বন্দুক। এটা একটা বিখ্যাত ছবি আমার, এটা হলো বন্দুক আমার। এর চেয়ে অনেক সুন্দর সুন্দর বন্দুক তোমরা আঁকাতে পারো, আমি জানি তোমরা অনেক সুন্দর আঁকাতে পারো, কিন্তু আমার কাছে এটা খুব মজা লাগে। তোমরা হাসি পাও, তোমাদের হাসতে মজা লাগে, তাই আমি এটা তোমাদেরকে তৈরি করে দেখাই। আচ্ছা ঠিক আছে, এই বন্দুকের মধ্যে একটা গুলি আছে। ওকে ভালো, এই যে গুলি দেখালাম। এখন তোমরা আমাকে একটা কথা বলবে যে ধরো আমি বন্দুকটা তাক করে বসে আছি, এটা আমার বন্দুক, এই বন্দুকটা তাক করে বসে আছে। এখন বলো এই বন্দুকের আদি বেগ কত? তোমরা অবশ্যই বলবে 0। এই বন্দুকের মধ্যে যে গুলিটা আছে সেই গুলির আদি বেগ কত? অবশ্যই তোমরা বলবা 0। ওকে ভালো কথা। এখন তাহলে বন্দুকের পশ্চাৎবেগ আমরা কখন কিভাবে নির্ণয় করতে পারবো?
একটু দাঁড়াও। আমরা বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয় করতে চাই। ওকে, বন্দুকের পশ্চাৎ বেগ কখন নির্ণয় করব? ধরো এই বস্তুটা আবার এইভাবে রয়ে গেছে, এখন এই বস্তুটা উপরের দিকে উঠতে চায়, তাহলে দেখো এই বস্তু যদি উপরের দিকে উঠতে চায় তাহলে এই নিচের বস্তুকে সে চাপ প্রয়োগ করে সামনের দিকে উঠবে, এইভাবে বল প্রয়োগ করে সামনের দিকে উঠতে হবে। আমি যদি এখান থেকে উপরের দিকে লাফ দিতে চাই তাহলে কি হবে? আমি পৃথিবীর উপর একটি বল প্রয়োগ করতে হবে আমার, এই যে দেখো বল প্রয়োগ করে উপর দিকে যেতে হবে। এখন তাহলে আমি যাব উপরের দিকে আর পৃথিবী যাবে কোন দিকে? নিচের দিকে। যেমনটি ভাবে এই বস্তু যখন উপরে উঠেছে তখন এই বস্তু গেছে উপরের দিকে আর এই বস্তুটা কোন দিকে গেছে? নিচের দিকে। তাহলে এই বস্তুর বেগ যদি ধনাত্মক ধরো তার এই বস্তুর বেগ নিচের দিকে কি ধরবা? অবশ্যই ঋণাত্মক ধরবা। এটাই হলো আমার পশ্চাৎ বেগ। তাহলে যদি আমরা এই গুলিটা ছুড়ি এখন, তাহলে এই গুলিটা বের হয়ে যাবে সামনের দিকে, কিন্তু বন্দুক যাবে কোন দিকে? পিছনের দিকে। এটা হলো বন্দুকের পশ্চাৎ বেগ। এই বেগের ইকুয়েশনটা, রাশিমালাটা বের করতে হবে। একদম সহজভাবে বের করে দিচ্ছি আমি। ধরে নিচ্ছি আমি, এই যে ধরি বন্দুকের ভর M1। বন্দুক যেহেতু বড় জিনিস তাই বড় হাতের M ধরি। চলো বড় হাতের M ধরলাম। এরপর আসো গুলির ভর, যেহেতু গুলিটা ছোট জিনিস তাই ছোট হাতের M ধরতেছি। চলো যাই ছোট হাতের M ধরলাম। ওকে, এবার এসো বন্দুকের আদিবেগ U1 সমান, তুমি একটু আগে আমাকে বলেছ যে বন্দুক যখন এভাবে ধরে আছি আমি, তখন কিন্তু বন্দুকের আদিবেগটা 0 ছিল। ইয়েস, এই যে 0 বসিয়ে দিয়েছে। এরপর গুলির আদিবেগ U2 সমান, বন্দুকের মধ্যে গুলি আছে সেটা তো চুপচাপ বসে আছে নাকি? এখনো তো ছুড়িনি আমি। যখন আমি গুলিটাকে ছুড়ে দিব তখন তো আমার বেগ প্রাপ্ত হবে। তার আগ পর্যন্ত গুলির আদিবেগ কত? অবশ্যই 0। এই যে অবশ্যই 0 বসিয়ে দিয়েছে। এবার এসো বন্দুকের পশ্চাৎ বেগ V1 সমান, বন্দুক বড় জিনিস তাই বড় হাতের V ধরেছি, আর গুলির শেষ বেগ V2 সমান ছোট হাতের V ধরেছি। বন্দুকের পশ্চাৎ বেগ তার মানে কি? বন্দুকের শেষ বেগ কিন্তু। আর গুলির শেষ বেগ মানে কি? গুলি সামনের দিকে যাবে সেই বেগটা। এটা বন্দুকের শেষ বেগ তুমি লিখতে পারতা। বন্দুকের শেষ বেগটার নামই হলো পশ্চাৎ বেগ। মনে থাকবে, বন্দুকের শেষ বেগের নাম কি? পশ্চাৎ বেগ। বন্দুকের শেষ বেগের নাম কি? পশ্চাৎ বেগ। ওকে, এই যে পশ্চাৎ বেগ। তাহলে এসো আমরা জানি কি জানি? চলো যাই। M1 U1 যোগ M2 U2 সমান M1 V1 যোগ M2 V2। কোথা থেকে জানি? এই দুষ্টরা, কোথা থেকে জানি? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে জানি। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে জানি। ভরবেগের সংরক্ষণ সূত্র কি ছিল? এটাই তো, M1 U1 যোগ M2 U2 সমান M1 V1 যোগ M2 V2। এটা ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র। যদি এই হয় তাহলে তুমি বলো আমাকে যে আমাদের এইখান থেকে দেখে দেখে মানগুলো বসাই দেবা। একদম ইজি ব্যাপার। বন্দুকের ভর M1 সমান বড় হাতের M গুণন U1 মানে হলো 0 যোগ M2 মানে হলো ছোট হাতের M গুণন U2 মানে হলো 0 সমান। কিছু করিনি, শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি। পিচ্ছিরা কষ্ট হচ্ছে? একদম সোজা এখান থেকে মানগুলো বসিয়ে নিচ্ছি আমরা। M1 মানে আবার বলো বড় হাতের M, V1 মানে বলো বড় হাতের V যোগ M2 মানে ছোট হাতের M গুণন V2 মানে ছোট হাতের V। এই তো হয়ে গেল। এসব চেহারা সুন্দর করি। 0 প্লাস 0 সমান, এই দুটোকে গুণ করলে MV যোগ এই দুটোকে গুণ করলে M ছোট হাতের V। ওকে ফাইন। 0 সমান MV যোগ MV। ওকে ওকে ওকে, এবার চলো যাই। আমরা এবার একটাকে এই পাশে নিয়ে আসবো, দুটাকে এই পাশে নিয়ে আসো আগে। MV যোগ M ছোট হাতের V সমান কি লিখবো? 0। MV সমান মাইনাস M ছোট হাতের V
এই যে ভি সমান মাইনাস এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। দেখো তো পেয়েছি না, বড় হাতের ভি সমান কি ছিল? বন্দুকের পশ্চাৎ বেগ ছিল। এই যে বন্দুকের পশ্চাৎ বেগ ছিল, তাহলে ইহাই বন্দুকের পশ্চাৎ বেগ। ওকে, ইহাই বন্দুকের পশ্চাৎ বেগ। আমার মনে হয় যে তোমাদের কাছে খুব মজা লাগার কথা এবং অনেক সহজ মনে হওয়ার কথা। এবং আমি আশা করি যে আজকের এই ক্লাসে যে সূত্রগুলো তুমি পাইলা, আমরা সর্বমোট 5টি সূত্র পেয়েছি। আমি একটা একটা করে লিখে দিচ্ছি কী সূত্র পেয়েছি। চলো যাই আমরা দেখে নিই একসাথে আমরা কি কি পেয়েছিলাম। আমরা যে সূত্রগুলো পেয়েছি এই সূত্রগুলো দিয়ে এই চ্যাপ্টারের প্রায় 70 থেকে 80% অঙ্কগুলো হয়ে যাওয়ার কথা আজকের এক ক্লাসে। তাহলে আমরা কি পেয়েছি একটু দেখি। আমরা 1 নম্বর পেয়েছি m1u1 যোগ m2u2 সমান m1v1 যোগ m2v2। এটা ভরবেগের সংরক্ষণ সূত্র। কখন? যখন সংঘর্ষের আগে আলাদা আলাদা বস্তু এবং সংঘর্ষের পরে আলাদা আলাদা বস্তু, এই ক্ষেত্রে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা 2 নাম্বার মিলিত বেগ পেয়েছিলাম। মিলিত বেগ ভি সমান m1u1 যোগ m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা ছিল হলো মিলিত বস্তুর বেগ। এটা কখন? যখন সংঘর্ষের আগে আলাদা আলাদা ছিল এবং সংঘর্ষের পরে তারা একত্রিত হয়ে একই বেগে যাচ্ছিল, সেই বেগের নাম হলো মিলিত বেগ ভি। এরপর আসো 3 নাম্বার। 3 নাম্বার কি ছিল আমাদের? 3 নাম্বারটা ছিল হলো হাফ m1u1 স্কোয়ার যোগ হাফ m2u2 স্কোয়ার সমান হাফ m1v1 স্কোয়ার যোগ হাফ m2v2 স্কোয়ার। এটা ছিল গতিশক্তির সংরক্ষণ সূত্র। এটা কি ছিল? গতিশক্তির সংরক্ষণ সূত্র ছিল। ওকে, এরপর এটারই আবার আরেকটা রূপ ছিল আমাদের, সেটা কি? হাফ m1u1 স্কোয়ার যোগ হাফ m2u2 স্কোয়ার সমান হাফ নিলাম, একত্রিত হওয়ার পর তারা এই যে ভর পেয়েছিলাম দুটা মিলে এবং তারা একই বেগে যাচ্ছিল, সেটার নাম ছিল ভি স্কোয়ার। এরপর আমরা 5 নাম্বার পেয়েছিলাম বন্দুকের পশ্চাৎ বেগ মাইনাস এম ভি ডিভাইডেড বাই বড় হাতের এম। এই ছিল আমাদের এই 5টি সূত্র দিয়ে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি অঙ্ক হবে সৃজনশীলের, সবচেয়ে বেশি। এরপরও আরও কিছু অঙ্ক আছে যেগুলো হলো ঘর্ষণের অঙ্ক, এবং ঘর্ষণ সম্পর্কে তোমাদের এখনও আলোচনা আসে নাই। আমি পরবর্তী লেকচারগুলোতে ঘর্ষণ নিয়ে আলোচনা করব। সেখান থেকে ঘর্ষণ গুণাঙ্ক আছে, সেই ঘর্ষণ গুণাঙ্কের অঙ্কগুলো আসবে। এছাড়া কপিকলের একটি অঙ্ক আছে বা বেশ কিছু অঙ্ক আছে কপিকলের ওপর, সেগুলো আলোচনা আমাদের আসবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আমার আদরের পিচ্ছিরা, তোমাদের এই সূত্রগুলো যদি আজকের ক্লাসের পর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও একটু আমাকে জানিয়ে দিও, তাহলে আমার জন্য সুবিধা হবে। এবং তোমরা কমেন্টস করে আমাকে জানাও যে তোমাদের এই ফিজিক্সে কি লাগবে, তোমাদের কোন বিষয়টা বা কোনো চ্যাপ্টার অঙ্ক নাকি থিওরি কোনটা বেশি প্রয়োজন তোমাদের, সেগুলো আমাদেরকে জানাও। আমরা তার সেই হিসাবে ক্লাসগুলো তোমাদেরকে দিতে থাকবো।